রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো সরকার আছে, মুখ্যমন্ত্রী আছেন, শপথও হয়ে গেছে, কিন্তু পূর্ণাঙ্গ মন্ত্রিসভা কোথায়? ভোটের ফল বেরিয়েছে 22 দিন আগে। মুখ্যমন্ত্রী সহ 6 জন মন্ত্রী শপথ নিয়েছেন, 17 দিন হয়ে গেল, কিন্তু এখনও পুরো মন্ত্রিসভা গঠিত হয়নি। এটা কি স্বাভাবিক প্রশাসনিক বিলম্ব, নাকি এর পেছনে চলছে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব, ক্ষমতার টানাটানি আর পর্দার আড়ালের লবি রাজনীতি? দর্শক, পশ্চিমবঙ্গের মতো বিশাল রাজ্যে সরকার গঠনের পরে এত দীর্ঘ সময় ধরে মন্ত্রিসভা ঝুলে থাকা কোনো ছোটোখাটো বিষয় নয়। কারণ মন্ত্রিসভা শুধু রাজনৈতিক পুরস্কার বন্টনের জায়গা নয়, এটা প্রশাসনের ইঞ্জিন। শিক্ষা, স্বাস্থ্য, সেচ, পঞ্চায়েত, স্বরাষ্ট্র, শিল্প, কৃষি সব দপ্তরের দায়িত্ব ভাগ না হলে সরকার আসলে আংশিক গতিতে চলে। আর যদি 22 দিন পরেও সেই দায়িত্ব ভাগ ঠিক না হয়, তাহলে প্রশ্ন উঠবেই, দল কি সরকার চালাতে প্রস্তুত ছিল, নাকি শুধু মমতা সরকারের দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলতেই শুধু ব্যস্ত ছিল, তার বাইরে কিছু ভাবেনি? এখন রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি যে আলোচনা শোনা যাচ্ছে তা হলো কে মন্ত্রী হবেন। এই নিয়ে বিজেপির ভেতরে তীব্র টানাপোড়েন চলছে। একদিকে স্থানীয় নেতৃত্ব, অন্যদিকে রাজ্য নেতৃত্ব, আর তার উপর আবার কেন্দ্রীয় নেতৃত্ব। সবাই নাকি নিজেদের পছন্দের নাম চাপাতে চাইছে। অন্তত এই বিলম্ব দেখে এমন খবর কিন্তু বাইরে আসছে, এমন সন্দেহ বাইরে উঠছে। অনেক বিধায়ক মন্ত্রী হতে চাইছেন, অনেক গোষ্ঠী নিজেদের প্রতিনিধিত্ব চাইছে, আর সেই লড়াই এতটাই গভীর যে মন্ত্রিসভা গঠন প্রক্রিয়াটাই আটকে গেছে, এমন জল্পনা এখন সর্বত্র। এখানেই শেষ নয়, আরও বড় যে কথাটা ঘুরছে তা হলো বিজেপির সাংগঠনিক শিবির আর আরএসএস ঘনিষ্ঠ অংশের মধ্যে নাকি এক ধরনের সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে কারা মন্ত্রী হবেন সেটা নিয়ে। রাজনৈতিক সূত্রে দাবি, এই নির্বাচনে আরএসএস সমর্থিত বা আরএসএস ঘনিষ্ঠ প্রায় 100 জনের মতো প্রার্থী মাঠে ছিল। তাদের মধ্যে কেউ কেউ জিতে এসেছেন। এখন প্রশ্ন হলো, তাদের কি সরাসরি মন্ত্রিসভায় জায়গা দেওয়া হবে? এই জায়গাতেই সমস্যা। কারণ রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে পশ্চিমবঙ্গে আরএসএসের সাংগঠনিক উপস্থিতি থাকলেও মাটির সঙ্গে সরাসরি তাদের উপস্থিতি এবং প্রশাসনিক কাজের অভিজ্ঞতা তাদের বহু মুখের নেই। আন্দোলন, মতাদর্শ, ক্যাডার নেটওয়ার্ক এসব এক জিনিস, কিন্তু সরকার চালানো সম্পূর্ণ আলাদা জিনিস। ফাইল বোঝা, আমলাতন্ত্র সামলানো, জেলা প্রশাসনের সঙ্গে কাজ করা, নীতি বাস্তবায়ন করা, দপ্তর পরিচালনা, এসব অভিজ্ঞতা ছাড়া শুধু মতাদর্শ দিয়ে চলে না কোনো সরকার। এবং সেখানেই নাকি কড়া অবস্থান নিয়েছেন শুভেন্দু অধিকারী ও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের একাংশ। জল্পনা বলছে তারা চান না যে শুধু আরএসএস ঘনিষ্ঠ হলেই বা আরএসএস ঘনিষ্ঠ বলেই কেউ মন্ত্রী হোক। তাদের যুক্তি, মন্ত্রিত্ব হবে রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে যতটা নয়, তার যতটা ঠিক ততটাই প্রশাসনিক সক্ষমতা এবং দলের বৃহত্তর কৌশলের ভিত্তিতে। বৃহত্তর কৌশল কথাটা মাথায় রাখতে হবে। সহজ ভাষায় বললে, সরকারকে পরীক্ষাগার বানানোর ঝুঁকি তারা নিতে চাইছেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি এটা সত্যি হয়ে থাকে, তাহলে বিজেপির ভেতরে কি এখন সরকার গঠনের আগেই দুটো শক্তিকেন্দ্র তৈরি হয়ে গেছে, যাকে বলে দ্বৈত শক্তিকেন্দ্র? একদিকে নির্বাচনী রাজনীতি করা বিজেপি, অন্যদিকে মতাদর্শিক প্রভাব বিস্তার করতে চাওয়া আরএসএস ঘনিষ্ঠ অংশ। আর এই দ্বন্দ্ব যদি এতটাই প্রকট হয় যে মন্ত্রিসভা গঠন আটকে যায়, তাহলে আগামী 5 বছর প্রশাসন কিভাবে চলবে? দেখুন,
বিরোধী দলে থাকলে গোষ্ঠীদ্বন্দ্ব চাপা রাখা যায়, কারণ তখন লক্ষ্য থাকে একটাই, সরকারকে আক্রমণ করো। কিন্তু ক্ষমতায় এলে আসল পরীক্ষা শুরু হয়। যেমন মমতা ব্যানার্জি বিরোধী হিসেবে এক ছিলেন, আর তারপর সরকারে বসার পর তিনি যে কী জিনিস ছেড়ে দিয়েছেন, কোথায় নিয়ে গেছেন রাজ্যটা, সেটা তো আমরা সবাই দেখতে পাচ্ছি। সুতরাং বলা হয় যে ক্ষমতায় এলে তখন আসল পরীক্ষা শুরু হয়। তখন কে কোন দপ্তর পাবে, কার কত প্রভাব থাকবে, কাকে সামনে আনা হবে, কার রাজনৈতিক ভবিষ্যৎ তৈরি করা হবে, এসব নিয়ে লড়াই প্রকাশ্যে না এলেও ভেতরে ভেতরে কিন্তু বিস্ফোরণ শুরু হতে থাকে। পশ্চিমবঙ্গে আজ বিজেপির পরিস্থিতি দেখে মনে হচ্ছে তারা হয়তো নির্বাচনী সাফল্যের জন্য প্রস্তুত ছিল, মানুষও প্রস্তুত ছিল তাদের আনার জন্যে, কিন্তু প্রশাসনিক ক্ষমতা বন্টনের জন্য বিজেপি পুরোপুরি প্রস্তুত ছিল না। আর এখানে শুভেন্দু অধিকারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পশ্চিমবঙ্গে বিজেপির মুখ হিসেবে তাকে সামনে রেখে বহু রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। এখন যদি মন্ত্রিত্ব বন্টনে তার মতামতকে গুরুত্ব বেশি পরিমাণে দেয়া হয়, তবে কারণ তার একটা প্রাক্তন তৃণমূলের একটা ইমেজ আছে, কিন্তু তৃণমূলের বিরুদ্ধে লড়াইকে কতটা করেছেন সেটা যদি জানতে হয়, দেখতে হয়, তবে দেখা যাবে সবার আগে যিনি আছেন তার নামটি শুভেন্দু অধিকারী। কিন্তু তাহলেও তো একাংশ ক্ষুব্ধ হবে তাকে অতিরিক্ত গুরুত্ব দিলে। আবার যদি তাকে পাশ কাটিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব তালিকা চূড়ান্ত করতে চায়, তবে আর এক ধরনের সংঘাত তৈরি হবে। অর্থাৎ সমস্যাটা শুধু কে মন্ত্রী হবেন নয়, সমস্যাটা আসলে পশ্চিমবঙ্গে বিজেপির আসল নিয়ন্ত্রণ কার হাতে। দর্শক, রাজনীতিতে দেরি কখনো কখনো কৌশল হতে পারে, কিন্তু সব দেরি কৌশল নয়। কিছু দেরি অক্ষমতার লক্ষণ, কিছু দেরি অনিশ্চয়তার লক্ষণ, আর কিছু দেরি সরাসরি আভ্যন্তরীণ বিস্ফোরণের ইঙ্গিত। পশ্চিমবঙ্গের এই মন্ত্রিসভা বিলম্ব কোন শ্রেণীতে পড়ছে সেটাই এখন বড় প্রশ্ন। কারণ যদি সত্যিই মন্ত্রিপদ নিয়ে এত বড়সড় টানাটানি শুরু হয়ে থাকে, তাহলে তিনটি বড় রাজনৈতিক বার্তা কিন্তু এসে যায়। প্রথমত, বিজেপির ভেতরে ঐক্যের ছবি যতটা দেখানো হচ্ছে, বাস্তবে তা ততটা মজবুত নয়। বাইরে একদল, ভেতরে বহু শিবির। এই ছবিটা যদি ভোটের পরপরই স্পষ্ট হয়ে যায়, তাহলে তার সরকারের স্থায়িত্ব নিয়ে, সরকারের জনমনে তার প্রভাব নিয়ে প্রশ্ন তুলবেই। দ্বিতীয়ত, পশ্চিমবঙ্গে বিজেপির নেতৃত্ব কাঠামো এখনও পুরোপুরি স্থির হয়নি। দিল্লি কি ঠিক করবে, রাজ্য নেতৃত্ব কি ঠিক করবে, শুভেন্দু কি শেষ কথা বলবেন, নাকি আরএসএস সমর্থিত মুখদেরও জায়গা করে দিতে হবে বাধ্যতামূলকভাবে, তাদের দক্ষতা থাকুক আর নাই থাকুক। এই প্রশ্নগুলোর উত্তর যদি 22 দিনেও না মেলে, তাহলে সাধারণ মানুষ ভাবতেই পারে দল নিজের ঘর সামলাতে পারছে তো। তৃতীয়ত, প্রশাসনের ওপর এর সরাসরি প্রভাব পড়ে, কারণ দপ্তরহীন সরকার মানে সিদ্ধান্তহীনতা, আর সিদ্ধান্তহীনতা মানে ফাইল আটকে থাকা, ফাইল আটকে থাকা মানে মাঠে কাজ থমকে যাওয়া, আর মানুষ ভোট দেয় কাজের জন্যে, গোষ্ঠীদ্বন্দ্ব দেখার জন্যে নয়, বিলম্ব দেখার জন্যে নয়, যা হোক করে চলার জন্যে সরকারটিকে তারা 2/3 সংখ্যাগরিষ্ঠতা দেয়নি। আর এটা আরও বেশি প্রয়োজন এই জন্যে মমতা ব্যানার্জির সরকার রাজ্যটাকে যে দুর্নীতির পাহাড়ের ওপরে অথবা দুর্নীতির আগ্নেয়গিরির ওপরে, এমনকি সাম্প্রদায়িক হিংসার আগ্নেয়গিরির ওপরে বসিয়ে গেছেন, তাতে দক্ষ হাতে, সুষ্ঠু হাতে, সক্ষম হাতে এবং কৌশলী এমন সমস্ত মন্ত্রী চাই, তেমন সরকার চাই। এখানে আরও একটা দিক মনে রাখতে হবে, মন্ত্রিত্ব শুধু ক্ষমতার প্রশ্ন নয়, এটা ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করার জায়গাও। আজ যিনি মন্ত্রী হবেন, কাল তিনি জেলার মুখ, পরশু তিনি রাজ্যের বড় শক্তি। ফলে আজকের মন্ত্রিসভার তালিকা আসলে আগামী দিনের উত্তরাধিকার, রাজনীতির ব্লু প্রিন্ট। তাই এই লড়াই যে এত তীব্র হবে তা অস্বাভাবিক নয়। অস্বাভাবিক যেটা হলো সেটা হলো এই লড়াইকে এত দূর যেতে দেওয়া, যেখানে সরকার গঠনের মৌলিক কাজটাই
ঝুলে আছে গত 22-23 দিন ধরে, এখনও কতদিন থাকবে সেটা কেউ বলতে পারছে না। রাজনৈতিক মহলে আরও শোনা যাচ্ছে শুধু আরএসএস বনাম বিজেপি বা শুভেন্দু বনাম অন্য শিবির নয়, এর বাইরে আরও নানা লবি সক্রিয়। কেউ জাতিগত সমীকরণ দেখছে, কেউ আঞ্চলিক ভারসাম্য দেখছে, কেউ পুরনো সংগঠক বনাম নবাগত নেতার প্রতিনিধিত্ব চাইছে, কেউ আবার ভোটে জেতানো মুখদের পুরস্কার দাবি করছে। এই সব চাপ একসঙ্গে এসে যদি মন্ত্রিসভা গঠন আটকে দেয়, তাহলে সেটা শুধু সাংগঠনিক সংকট নয়, এটা নেতৃত্বের সক্ষমতার পরীক্ষা। আর এখানেই বিজেপির জন্য রাজনৈতিক ঝুঁকি সবচেয়ে বড়, কারণ এতদিন তারা প্রতিপক্ষের বিরুদ্ধে একটি আক্রমণাত্মক বয়ান ব্যবহার করেছে। তৃণমূল মানেই গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূল মানেই লবি, তৃণমূল মানেই দুর্নীতি, তৃণমূল মানেই চেয়ার বাঁচানোর রাজনীতি। এখন যদি একই অভিযোগ বিজেপি তারা যদি তাদের নিজেদের ঘাড়ে চেপে বসে, কিংবা তারা যদি মমতার আমলের এই যেটা ছিল তাদের পরিচয়, সেই পরিচয়টাকে মুছে দেওয়ার ব্যাপারে যোগ্যভাবে কাজ না করতে পারে, তাহলে নৈতিক উচ্চভূমি যেটা বিজেপির আছে অনেকটাই হারিয়ে যাবে। বিরোধী থাকাকালীন যে ভাষায় তারা অন্যকে আক্রমণ করেছে, ক্ষমতায় এসে সেই একই আক্রমণের মুখে তাদেরও পড়তে হবে। সাধারণ মানুষ খুব সূক্ষ্ম রাজনৈতিক তত্ত্ব দেখে না, তারা সরল প্রশ্ন করে, সরকার গঠন হয়েছে তো, কাজ শুরু হয়েছে তো, মন্ত্রী কারা, আমার এই দপ্তর কে সামলাবে, সিদ্ধান্ত কবে হবে। 22 দিন কেটে যাওয়ার পরে যদি এসব প্রশ্নের স্পষ্ট উত্তর না পাওয়া যায়, তাহলে মানুষের মনে সন্দেহ তৈরি হবেই। মনে রাখতে হবে, পশ্চিমবঙ্গে বিজেপি যেভাবে ক্ষমতায় এসেছে, সেটা যদি কেরলের মতো, কিংবা কেরলের মতো যদি সেখানে কে মুখ্যমন্ত্রী হবে সেই প্রশ্নটা এখানে নেই, কিন্তু কারা মন্ত্রী হবে বলে কেরলেও আজকে ঝুলে রয়েছে। তো এই যে সমস্ত ব্যাপারগুলো রয়েছে, এগুলো মানুষের মনে অহেতুক সন্দেহ তৈরি করবেই। আর রাজনীতিতে সন্দেহ একবার ঢুকে গেলে সেটা বিরোধীরা মুহূর্তে তাকে অস্ত্র বানিয়ে ফেলবে। সব শেষে কথাটা খুব পরিষ্কার, যদি এই বিলম্বকে কেবলমাত্র প্রক্রিয়াগত হতো এই বিলম্ব, তাহলে এতদিনে মন্ত্রিসভা তৈরি হয়ে যেত। কিন্তু যদি এর পেছনে সত্যি স্থানীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় বিজেপি, আরএসএস ঘনিষ্ঠ গোষ্ঠী ক্ষমতার লড়াই যদি থাকে, তাহলে পশ্চিমবঙ্গে বিজেপির সামনে সংকেত মোটেই ভালো নয়। কারণ যে দল সরকার গঠনের প্রথম ধাপেই ঐকমত্যে পৌঁছতে পারছে না, তারা আগামী দিনে বড় নীতি, বড় সংকট, বড় সংঘাত এসব কিভাবে সামলাবে। এখন পুরো রাজ্যের নজর একটাই জায়গায়, পূর্ণাঙ্গ মন্ত্রিসভার ঘোষণা কবে হবে। সেই তালিকা বেরোলেই অনেক প্রশ্নের উত্তর মিলবে। কারা বাদ পড়লেন, কারা জায়গা পেলেন, কোন শিবির জিতলো, কার প্রভাব বাড়লো, কার কমলো, সব স্পষ্ট হয়ে যাবে। কিন্তু ততক্ষণ পর্যন্ত একটা কথাই বলা যায়, পশ্চিমবঙ্গে শুধু সরকার গঠন হয়নি, শুরু হয়েছে ক্ষমতার ভেতরের ক্ষমতার যুদ্ধ। আর এই যুদ্ধ যত দীর্ঘ হবে, বিজেপির ভবিষ্যৎ পথ কিন্তু তত বেশি করে প্রশ্নের মুখে পড়বে। কথাটা বিজেপির নেতৃত্ব তারা মাথায় রাখলে ভালো হয়। ধন্যবাদ।